রোহিঙ্গাদের নিয়ে কিছুদিন আগেও পরিস্থিতি কিন্তু স্বাভাবিকই ছিল। রোজার সময় প্রধান উপদেষ্টা বলছিলেন পরের ঈদ যেন রোহিঙ্গারা নিজেদের বাড়িতে গিয়ে করতে পারে সেই ব্যবস্থা করবেন, কিন্তু এরপরেই হঠাৎ সামনে আসে রোহিঙ্গাদের মাতৃভূমি সেই আরাকান বা রাখাইন নিয়ে ইস্যু। মায়ানমারকে এখন মেইনলি কারা চালায়? ওদের মিলিটারি বা জান্তা, কিন্তু আরাকান আবার বেশিরভাগটাই আরাকান আর্মির দখলে এবং এই আরাকানে মানবিক করিডোর তৈরি করার আলাপও উঠছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 27 এপ্রিল এই ব্যাপারে হঠাৎ করেই বলেন, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে আমরা সম্মত, কিন্তু এতে আমাদের কিছু শর্ত আছে। সেই শর্তগুলো যদি পালিত হয় আমরা এতে অবশ্যই কোঅপারেট করব, অবশ্যই ইউএন বা জাতিসংঘের তত্ত্বাবধানে। পরের দিনই মির্জা ফখরুল বললেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না, এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না, এমনি রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যায় আছি। এই সময় থেকেই বিতর্ক শুরু হইল এই মানবিক করিডোরটা ভালো নাকি খারাপ এইটা নিয়ে। 2023 সালের নভেম্বর থেকে গত সপ্তাহ পর্যন্ত নতুন 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়ায় থাকা রাখাইন স্টেট বা আরাকানের অবস্থা যদি আরো খারাপ হয়, এই সংখ্যাটা 1,13,000 না হয়ে 13 লক্ষ ছাড়া যাইতে পারে। ঠিক এই অবস্থাতে মানবিক করিডোর দেওয়া নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তিগুলা কি কি, বাংলাদেশের রিস্ক ফ্যাক্টরগুলা কি কি, আরাকানের এখানে কি অবস্থা, আসলেই মানবিক করিডোর দেওয়ার নামে আর্মি ইন্টারভেনশন হইতে পারে কিনা, এই সবগুলো ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলেন জানি মানবিক করিডোর জিনিসটা আসলে কি। এইটাকে আপনি ধরতে পারেন দুইটা দেশের মধ্যে এমন একটা নিরাপদ জায়গা যেটা মূলত একটা ডিমিলিটারাইজড জোন বা যেখানে কোনো সেনা মোতায়েন করা থাকে না, কোনো একটা সংঘাত বিধ্বস্ত জায়গার মধ্যে। এইটা বলতে পারেন একটা নিরাপদ পথ যেখান দিয়ে বেসামরিক মানুষজনকে নিরাপদে আমি বের করে নিয়ে আসতে পারবো। এইটা চালু করা হয় মূলত কোনো একটা সংঘাত বিধ্বস্ত এলাকার মধ্যে আপনি ত্রাণ পাঠাবেন, ওষুধ পাঠাবেন, খাবার দাবার পাঠাবেন, যারা স্বাস্থ্যকর্মী আছে, ডাক্তার, নার্স, ওদের যাতায়াতের একটা নিরাপদ পথ দিবেন। এইটাই অনেকটা মানবিক করিডোরের কাজ। বইলা রাখি এটা কিন্তু একটা সাময়িক ব্যবস্থা, পার্মানেন্টলি কিন্তু এটা থাকে না। ধরেন আমি অন্য কোনো একটা দেশের সঙ্গে সংঘাতে জড়াইছি, আমাদের মধ্যে আলোচনার মাধ্যমে হোক কিংবা কোনো তৃতীয় পক্ষ আসুক, যেমন ধরেন জাতিসংঘ, ওরা এসেও মধ্যস্থতার মাধ্যমে আলাপ আলোচনা করার মাধ্যমে এইরকম একটা করিডোর তৈরি করা যাইতে পারে। মায়ানমারের ক্ষেত্রে এটা আসলে দেশে দেশে সংঘাত না, ওদের দেশের ভিতরে তো একটা গৃহ সংঘাত বা লড়াই চলতেছে। এই কনটেক্সটেই মানবিক করিডোরের আলাপটা উঠানো হয়েছে। আরাকানে করিডোর দেওয়া নিয়ে বাংলাদেশ আসলে কি কি ঝুঁকির মধ্যে আছে, এই প্রশ্নগুলো একটু আলোচনা করা দরকার। যদি কেউ প্রশ্ন করে এই করিডোর দিয়ে কোন কোন জিনিস যাবে, সেটা কিভাবে সিলেক্ট করা হবে, এইটার কোনো স্পষ্ট জবাব কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে নাই। যেই জায়গাটাতে এই করিডোরের কথা চলতেছে সেটা কিন্তু খুবই সেনসিটিভ জায়গা। এইখানে আরাকান আর্মি, বিদ্রোহী গোষ্ঠী কিংবা নরমাল অপরাধীরা এইটাকে সুযোগ হিসাবে নিতে পারে কিনা, সিভিলিয়ান বা বেসামরিক মানুষজনের সাথে সাথে সশস্ত্র গোষ্ঠীগুলাও এইখানে ঢুইকা পড়তে পারে কিনা, এই প্রশ্নগুলা সামনে চলে আসে। ডেফিনেটলি এই অঞ্চলের মানুষগুলো এখন ক্ষুধা, দারিদ্রে কাতর। 28 মার্চের ভূমিকম্পের পরে অবস্থা তো আরো খারাপ হয়েছে। তাদের কাছে সাহায্য পাঠানোর জন্য এটা করতেছি আমরা। আমাদের উদ্দেশ্য যেটা, এইটা উপর থেকে খুবই সুন্দর দেখাইতেছে, কিন্তু আমরা যদি করিডোর দেই, এই ব্যাপারে আরাকান আর্মি এবং মায়ানমারের সামরিক জান্তা এই দুইটা সত্তা কি একমত? মায়ানমারের সাথে তো বাংলাদেশেরই শুধুমাত্র যে সীমান্ত আছে এমন না, ভারতের আছে, চায়নার আছে, লাওস, থাইল্যান্ড, এইসব দেশেরও সীমান্ত আছে মায়ানমারের সাথে। তাদেরকে কি এই মানবিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে? আমরা এখন পর্যন্ত হয়তো তেমন কোনো কিছু শুনি নাই। জনগণের মনে কিন্তু এইরকম হাজারটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে। এখন চলেন রিস্ক ফ্যাক্টর গুলো একটু আমরা চিন্তা করি। দেখেন, মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে কিন্তু বোঝাপড়া হয় একটা দেশের স্বীকৃত সরকারের সাথে। মিয়ানমারে সেটা এখন কারা? জান্তা সরকার, মিলিটারি সরকার। কিন্তু আরাকানের 80 থেকে 90% এলাকা আবার আরাকান আর্মির দখলে, যেখানে মেইন সরকার মানে জান্তার কন্ট্রোল একেবারে নাই বললেই চলে। বাংলাদেশ সীমান্তের যে অংশটা আছে সেটা আরাকান আর্মির পুরাপুরি নিয়ন্ত্রণে। সমস্যাটা এইখানেই, করিডোর যদি দিতে চাই, মায়ানমার সরকার আর আরাকান আর্মি দুই পক্ষেরই সম্মতি প্রয়োজন। এক পক্ষ যদি রাজি না থাকে এই করিডোর বাস্তবায়ন করা সম্ভব না। এখন এই দুই পক্ষই তো নিজেদের মধ্যে ঝামেলার মধ্যে আছে, ওরা দুই পক্ষ সম্মত হবে কিনা এইটা এখনো কেউ শিওর না। সেকেন্ড আরেকটা জিনিস ভাইবা দেখেন, ধরেন বাংলাদেশ থেকে করিডোর চালু করা হইল, মায়ানমারের মিলিটারি সরকার যদি দেখে এই করিডোর দিয়ে যেসব জিনিসপাতি
যন্ত্রপাতি আসতেছে, ফ্যাসিলিটিস আসতেছে, এইগুলা ইউজ করে আসলে লাভ হইতেছে আরাকান আর্মির। এইটা দেখলে কি ওরা বইসা থাকবে? তখন কি বাংলাদেশ আর মায়ানমার ২ দেশের মধ্যে একটা সমস্যা তৈরি হবে না? এই দিক থেকে এই করিডোর আমাদের জন্য বিপদও ডাইকা আনতে পারে। বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের করিডোর অপরাধ, অস্ত্র চোরাচালান কিংবা মানব পাচারের একটা হাবে পরিণত হইছিল। যেমনটা হইছিল সোমালিয়াতে। মানবিক করিডোরে আসা অস্ত্রের চালান দিয়ে সোমালিয়ার বিভিন্ন মিলিশিয়া এবং জঙ্গি গোষ্ঠী ওই অঞ্চল আরো অস্থিতিশীল করে তুলছিল। এখন বাংলাদেশ মায়ানমার সীমান্ত তো অনেক আগে থেকেই মাদক চোরাচালানের একটা আখড়া। করিডোর দিলে এই মাদক আর অস্ত্র চোরাচালান আরো বেশি বাইরে যেতে পারে কিনা এইরকম ধারণাও অনেকে করতেছেন। আরাকানে করিডোর দেওয়া হইলে সেটা বিদেশি মিলিটারিও ঢুইকা যাইতে পারে, এইরকম সম্ভাবনাও হয়তো তৈরি করতে পারে বলে অনেকে ধারণা করতেছেন। ধরেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সৈন্যই এখানে মোতায়েন করা হইল আর তাতে বাংলাদেশের সেনাবাহিনীও জড়াইলো, তাইলে এইখানেও কিন্তু মায়ানমারের মিলিটারি সরকারের সাথে বাংলাদেশের একটা সামরিক উত্তেজনা তৈরি হইতে পারে। আর মায়ানমারের জান্তা সরকারের মতন একটা অজনপ্রিয়, জনগণের থেকে একদম বিচ্ছিন্ন একটা সরকার সব সময় কিন্তু এই সুযোগ খুঁজে কিভাবে একটা লড়াইয়ের মধ্যে আমি জড়াইতে পারি। ওই উসিলাতেই কিন্তু ক্ষমতার মেয়াদ উত্তরোত্তর লম্বা করা যায়। এখন পৃথিবীতে কিন্তু এরকম মানবিক করিডোর চালু করার অনেক এক্সাম্পল আছে, স্পেশালি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতে। প্রথমে চলেন দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়েছিল। 1938-39 সালে জার্মানি যেসব এলাকায় তাণ্ডব চালাইতেছিল সেখান থেকে ইহুদি শিশুদেরকে যুক্তরাজ্যে সরায় নেওয়া হয়েছিল, এন্ড এইটার নাম ছিল কিন্ডার ট্রান্সপোর্ট। ওই যে বলছিলাম তৃতীয় পক্ষ মাঝে মাঝে আসে, এরকম একটা এক্সাম্পল হইতেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটা প্রস্তাবের উপর ভিত্তি করে বসনিয়ার সারায়েভোতে 1992 থেকে 95 সালে এবং 2018 সালে সিরিয়ার ঘৌতা থেকে বেসামরিক মানুষজনকে সরায় আনার জন্য মানবিক করিডোর সেট আপ করা হয়েছিল। আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে কিন্তু লড়াই চলে। 1989 সালে সেই নাগোর্নো কারাবাখ সংঘাতের সময়ে লাচিন করিডোর স্থাপন করা হয়েছিল, যদিও আজারবাইজানের সরকার 2 বছরের মধ্যে সেটা বন্ধ করে দিয়েছিল। রিসেন্টলি রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যখন এই লড়াই চলে, ইউক্রেনেও কিন্তু এরকম করিডোর চালু করা হয়েছিল যাতে করে আটকা পড়া মানুষজন বের হয়ে যেতে পারে। 1989 সালে সুদানের গৃহ সংঘাতের সময় কিংবা 2022 সালে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে এবং আরো বেশ কিছু জায়গায় এইরকম ঘটনা দেখা গেছে। মানবিক করিডোর যে ইতিহাসে সবসময় কাজ করছে ব্যাপারটা এরকম না, অনেক জায়গায় 2টা দেশ মিলা করিডোর বানাইছে, কিন্তু এখানে বিভিন্ন পক্ষের বিভিন্ন ইন্টারেস্ট থাকে, যে কারণে অনেক সময় এই করিডোর গুলা কাজ করে নাই বা টিকে নাই। এইখানে এখন আলোচনা করা দরকার এই করিডোর নিয়ে চীন এবং ভারতের কি স্বার্থ থাকতে পারে এবং এখানে আমেরিকার এক্সেস পাওয়ার আলোচনাটা কেন আসতেছে। এই আরাকান বা রাখাইনে কিন্তু ভারত আর চীন 2 দেশেরই বেশ ভালো রকমের স্বার্থ আছে। প্রথমে আমাদের প্রতিবেশী ভারতের কথাই বলি। এইখানে ভারতের বেশ কিছু প্রজেক্ট আছে, ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগটা সম্ভবত কালাদান প্রজেক্ট। এইখানে একটা পোর্ট বা বন্দর আছে, সিটওয়ে পোর্ট। এই কালাদান প্রজেক্টের মেইন টার্গেটটা হইতেছে 7 সিস্টার্স স্পেশালি মিজোরামকে এই সিটওয়ে পোর্টের সাথে কানেক্ট করে দেওয়া। ম্যাপে আপনি খেয়াল করলেই বুঝবেন জায়গা দুইটা কিরকম কাছে। এই সিটওয়ে পোর্ট কিন্তু আবার ভারতের ম্যানেজমেন্টে চলে। এই কালাদান প্রজেক্টটা যদি ভারত করতে পারে, বাংলাদেশের উপরে যেমন তাদের নির্ভরতা কমবে, চিকেন নেকের উপরে ওই দিক থেকে চায়নার সাথে ঝামেলা ওদের কমতে পারে। ভারতের এই ড্রিম প্রজেক্টের কাজ এখনো পুরোপুরি শেষ না। 2021 সালে যখন গৃহ সংঘাত শুরু হয়েছে তারপরে বেশ কিছু ঝামেলা হয়েছে। চীনের প্রভাবের কারণে আরাকান আর্মি প্রথম দিকে এই কালাদান প্রজেক্টে বাধা দিছিল, কিন্তু পরে কি হয়েছে, ভারতের সাথে আরাকান আর্মির একটা দহরম মহরম শুরু হয়েছে। ভারত আরাকান আর্মিকে বিভিন্নভাবে সহযোগিতা করার অঙ্গীকার দিছে, তেমনি আরাকান আর্মিও বলছে ঠিক আছে বাবা তোমরা কালাদান প্রজেক্ট করো, আমরা কোনো ঝামেলা করব না। ভারত মিজোরাম থেকে এই রাখাইনে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাবও দিছে। অভিযোগ আছে যে মিজোরামে আরাকান আর্মির সিনিয়র নেতাদের অনেকেই পরিবার নিয়ে বসবাস করে, কেউ কেউ বৈদেশিক যোগাযোগের জন্য ভারতীয় পাসপোর্টও জোগাড় করে ফেলছে, এমনও শোনা যায়। এখন চলেন দেখি চীনের এখানে স্টেকটা কি। রাখাইনে ভারতের চেয়ে বহু গুণ বিনিয়োগ করছে চীন। ওদের পশ্চিমাঞ্চলে একটা প্রদেশ আছে, নাম হচ্ছে ইউনান। এইটার সাথে বঙ্গোপসাগরকে ওরা কেমনে কানেক্ট করবে, এইটাই হচ্ছে ওদের টার্গেট। চীনের এতে করে মালাক্কা প্রণালীর উপরে নির্ভরতাটা কমবে, তেমনি ভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে ওদের ইফেক্টও অনেক বড় হবে। চীন এই জায়গায় কি কি বড় বড় বিনিয়োগ করছে এইটা আপনারা এখন স্ক্রিনের মধ্যে লেখা দেখতেছেন। চিন্তা করেন কত বড় অঙ্কের টাকা ঢালা হয়েছে। মালাক্কা প্রণালীকে আপনি যদি ম্যাপের মধ্যে দেখেন, এইটা কিন্তু ভারত মহাসাগর আর দক্ষিণ চীন সাগরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা সামুদ্রিক পথ। এই পথটা দিয়েই চীন কি করে, মধ্যপ্রাচ্য থেকে তাদের যে জ্বালানি সেটা আমদানি করে। এখন এই রাস্তাটা চীনের জন্য অনেক রিস্কি, ঝুঁকিপূর্ণ, কারণ এই প্রণালীর আশেপাশের অনেক দেশে আমেরিকার ইনফ্লুয়েন্স বা প্রভাব অনেক বেশি। প্রথম কথা তো হইতেছে এই অঞ্চলে আমেরিকার নৌ উপস্থিতি আছে। এই প্রণালীর আশেপাশের দেশ
দেশগুলোর দিকে তাকান। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন্স এই প্রত্যেকটা দেশের সাথে আমেরিকার খুবই ভালো খাতির। এখন আরাকানে চীনের সুবিধা হইতেছে এইটার বন্দর যদি চীন ইউজ করতে পারে তাইলে মালাক্কা প্রণালী স্কিপ কইরা ওরা এই দিক দিয়ে বঙ্গোপসাগরে এক্সেস পাইতেছে। এখন আপনি চীনের চেয়ারে বসে একটু চিন্তা করেন, চীন এই আমাদের মানবিক করিডোর নিয়ে কি চিন্তা করতে পারে? প্রথম কথা তো হচ্ছে আরাকান ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এটা আশা করি অলরেডি বুঝা গেছে। এই মানবিক করিডোরের নামে জাতিসংঘ কিংবা আমেরিকার ইনফ্লুয়েন্স এই আরাকানের উপরে বাইরে যাইতে পারে কিনা এইটাই হচ্ছে চীনের টেনশন। এখন আমেরিকা এই ব্যাপারে কি চিন্তা করতেছে সেটা একটু চলেন দেখি। সম্প্রতি মার্কিন কূটনীতিক এবং সেনা কর্মকর্তার ঢাকা সফরে কিছু ইঙ্গিত আছে আরাকান নিয়ে আমেরিকা ইন্টারেস্টেড। এখন আমেরিকা যদি এই করিডোর দিয়ে বাংলাদেশ কিংবা আরাকানে ঢুকতে চায় তাহলে এই বিষয়ে বাংলাদেশের অবশ্যই কয়েকবার চিন্তা করতে হবে, কারণ বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফ্লিক্টে যখনই আমেরিকা ইনভলভড হয়েছে কাউকে সাপোর্ট দিছে বিগত কয়েক বছর ওরা পুরাপুরি ক্লাউন হয়ে বাইরেছে। আমেরিকা যখন সৈন্য সরায় নিছে তাদের ব্যাকআপে চলা আফগান মিলিটারি আর সেই সরকার তালেবানের কাছে রীতিমতো ধোলাই খাইছে। প্রেসিডেন্ট আশরাফ ঘানি কিন্তু হাসিনার মতনই প্লেনে করে পালাইছে। রাশিয়ার সাথে ইউক্রেনের সংঘাতের কথা চিন্তা করেন, ইউক্রেনের জেলেনস্কিরে এখন কিন্তু এই শতাব্দীর অনেক বড় একটা লুজার হিসেবে ধরা হয়। সেও কিন্তু আমেরিকার হেল্প নিতে গেছিল। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ওরে রীতিমতো হোয়াইট হাউসের ডাইকা নিয়ে অপমান করছে। আমেরিকা আসলে এই দেশগুলোর সাথে লোকাল বাস গানের একটা লিরিকের মতনই আচরণ করে, আদর কইরা ঘরে তোলে, ঘাড় ধইরা নামায়। এই কারণে আমেরিকার ব্যাপারে সব সময় সবাই সাবধান থাকতে চায়। আশরাফ ঘানি কিন্তু পালায় যাওয়ার পর এক সময় বলছিলেন আমেরিকা সহ আন্তর্জাতিক সহযোগী দেশগুলোকে বিশ্বাস করাই ছিল আমার একমাত্র ভুল। এখন বাংলাদেশের আরাকানে সামরিক হস্তক্ষেপ করা নিয়ে সম্ভাবনা কিংবা হাইপোথিসিস কিংবা একটা থিওরি বলতে পারেন ফেসবুকের মধ্যে অনেক ঘুরে বেড়াইতেছে। এটা যেহেতু একটা হাইপোথিসিস, কোনো নিশ্চিত নিউজ না, আমি আর ভিডিওর ভিতরে এটা ব্যাখ্যা করলাম না, আমি কমেন্ট সেকশনের মধ্যেই কমেন্টটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা পইরা দেখতে পারেন। এখন এইরকম একটা ক্রিটিক্যাল ডিসিশনের মধ্যে রিস্ক থাকবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এইখানে বেশ কিছু বেনিফিট পাওয়ারও সম্ভাবনা আছে। যেমন মনে করেন বাংলাদেশ খুব দক্ষভাবে এই করিডোর পরিচালনা করলো, আরাকানে এই সাহায্য পাঠায় একদম খুব স্টেবল একটা অবস্থা তৈরি করলো, কারোর সাথে কোনো ঝামেলা করলো না। তখন কিন্তু বাংলাদেশের ঘাড়ে চাইপা বসা এত সংখ্যক রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানো এইটার একটা ভালো সম্ভাবনা তৈরি হইতে পারে। একটা সেফ জোন তৈরি করে সেখানে রোহিঙ্গাদের রাখতে পারলে সেটাও একটা ভালো প্রাপ্তি হবে। অ্যান্ড ওভারঅল ক্রাইসিস সামাল দেওয়ার যে ক্রেডিটটা সেইটা বাংলাদেশ পাবে, বাংলাদেশের রেপুটেশনটা বাড়বে, এই অঞ্চলে একটা কি প্লেয়ার হইতে পারবে। আবারও বলি, শর্ত হইতেছে সব কিছু ঠিকভাবে সামাল দিতে হবে, কোনো গ্যাঞ্জাম যাতে না হয় সেইটা ইনশিওর করতে হবে। উল্টা দিকে খুব খারাপ যদি হয়, বাংলাদেশ হয়তো সিরিয়া কিংবা মধ্যপ্রাচ্যের মতন কোনো প্রক্সি লড়াইয়ের একটা ব্যাটল গ্রাউন্ড হয়ে যাইতে পারে, যেটা ডেফিনেটলি এখন বাংলাদেশের মানুষ চায় না। ভিডিওর সবশেষে দুইজন মানুষকে ধন্যবাদ দিতে হয়। একজন তো হচ্ছে মোহাম্মদ সজল ভাই, সজল ভাইয়ের সাথে একটা সময় আমরা পডকাস্টও করছিলাম আলাদাভাবে। আরেকজন হচ্ছেন এম হাসান ভাই। এই সংক্রান্ত তাদের ফেসবুকের বিভিন্ন লেখা এই ভিডিওটা বানাইতে একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। কিছু তথ্য এখানে ব্যবহার করা হয়েছে। আরাকান নিয়ে বিস্তারিত জানতে ফেসবুকে তাদের লেখাগুলো আপনারা ফলো করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আপনার যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।